সো এটা হচ্ছে আপনাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এখন আমরা পড়ায় যাই। সো আপনাদের এই কোর্সে পড়ার মতো হচ্ছে HTML, তাই না, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স। তো সবাই আমরা ওয়েবসাইট ইউজ করি কম বেশি। ওয়েবসাইটের মধ্যে আমরা দেখব বিভিন্ন ধরনের লেখা। তো এই ওয়েবসাইটটা বানানো হয় কিভাবে? বানানো হয় হচ্ছে আপনার HTML দিয়ে। এখন HTML এর সাথে আমরা আরও কিছু টার্ম জানি। একটা হচ্ছে CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, এগুলো জানি না। সো HTMLটা হচ্ছে আপনার একদম বেসিক স্ট্রাকচারের মতো। যদি কোনো একটা ঘর বানানো হয় বা বিল্ডিং বানানো হয়, সবার আগে দেখবেন পিলারগুলো রড দিয়ে যে দেওয়া হয়, ওগুলো যেরকম হয়, তার পরবর্তীতে কি আরও ডিফারেন্ট কাজ করে সেটাকে সুন্দর করা হয়। সো আপনার HTMLটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার দেবে আপনার ওয়েবসাইটের। আর সেইখানে ডিজাইনিং করার জন্য হচ্ছে আপনি CSS অ্যাড করতে পারেন, সেটাকে আরও সুন্দর করার জন্য। কারণ মানুষ সুন্দর জিনিস পছন্দ করে, সেটা যেই হোক না কেন, তাই না? সো সেই সুন্দর যদি দেখেন একটা সেম জিনিসের ওয়েবসাইট, দেখবেন যে 2-3 জনের আছে, একজনেরটা সুন্দর একজনেরটা পছন্দ, সবাই সুন্দর জনেরটা ইউজ করবে, মানে যার ওয়েবসাইটটা দেখতে বেশি অ্যাট্রাকটিভ তারটা ইউজ করবে, বা ইউজার ফ্রেন্ডলিও যদি বলি। আচ্ছা, একটা HTML ফাইল যদি আমি ওপেন করতে চাই, সেটার একটা এক্সটেনশন দিতে হয়। লাইক যখন আমরা একটা PDF ইউজ করি, PDF-এর কি .pdf থাকে না সবার ফাইল নেম এক্সটেনশন। সো সেমভাবে আমি যদি একটা HTML ফাইল লিখি, সেটার এক্সটেনশন হবে .html বা .htm। সেটা কিভাবে ফাইলটা বানাবো? ফাইলটা বানাবো হচ্ছে কোনো একটা র্যান্ডম .txt ফাইল ওপেন করব, নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করে সেটার নেম চেঞ্জ করে এক্সটেনশনটা চেঞ্জ করে দিলেই সেটার ফাইল টাইপও চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ করার পর আমি দেখব যে ফাইলের মধ্যে আপনি ধরেন আপনার ডিফল্ট যে ব্রাউজারের লোগো সেটা আসে, ক্রোম হলে ক্রোম, আর এজ হলে এজ থাকবে। এখানে এজের যে সাইনটা, এই যে গোল্লার মতো করে ব্লু কালার, ওইটা আসবে। তো ফাইল HTML ফাইল ওপেন করার পর তারপরে কি, সেখানে আমরা কোড লিখব। কোড লেখার ক্ষেত্রে সবার প্রথমেই যদি আমি দিই HTML, এটা হচ্ছে আমাদের ট্যাগ, এগুলোকে বলবো ট্যাগ। সো HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয় এই কারণে, কারণ আমরা হচ্ছে এই যে ট্যাগগুলো, এগুলোকে মার্ক করার মতো করি, মানে এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের থ্রুতে বুঝাই যে আমার এটা এইভাবে করতে হবে। যেমন সি প্রোগ্রামিং আপনারা করে আসছেন, সিতে কি ডিফারেন্ট সিনট্যাক্সে লিখতে হতো না? সো এখানে সিনট্যাক্সে লিখতে হয়, সো এটার জন্য ডিফারেন্ট সিনট্যাক্স, অ্যান্ড এখানে মার্কআপ, এই যে ট্যাগগুলো ইউজ করা হয় দেখে এটার নাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ হয়েছে। তো এর আগে ওপিতে দেখছেন যে সিনট্যাক্স আপনার যেভাবে থাকবে সেই অনুযায়ী লিখতে হবে। অ্যান্ড ওপির জন্য জাভা যে লিখেছেন সেটা কি বলেন তো ইয়া ছিল, ওটা কি বলে, কেস সেন্সিটিভ ছিল না? কেস সেন্সিটিভ মানে হচ্ছে বড় হাতে ছোট হাতের উল্টাপাল্টা করে লিখলে সেটাকে আলাদা করে আইডেন্টিফাই করে নাকি সেমই ধরে। সো কেস সেন্সিটিভ ছিল, কারণ দেখা যেত একটা ইন্টিজার, যদি আমি ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিতাম, সেটাকে যদি INT লিখতাম সেটা ডিফারেন্ট মিনিং ছিল, বা ইন্টিজার দিয়ে আমি দিতাম বা দিতাম, দুটো ডিফারেন্ট ভ্যারিয়েবল হতো, তাই না? সো এটার ক্ষেত্রে আপনার কেস সেন্সিটিভ না। HTML আপনি বড় হাতেরও লিখতে পারেন, ছোট হাতেরও লিখতে পারেন, কিন্তু একটা কনভেনশনাল মেথড হচ্ছে ছোট হাতের লেখা। তো এই HTML ট্যাগ, এটাকে বলবো ওপেনিং ট্যাগ, এটাকে বলবো ক্লোজিং ট্যাগ। আমরা HTML এর পড়ার সময় দেখবো অনেকগুলো ট্যাগ ইউজ করব। সেই ট্যাগের প্রত্যেকটা ট্যাগেরই, প্রত্যেকটা বলবো না, সব মোস্ট অফ দ্য ট্যাগেরই দেখবেন যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দুইটাই থাকে। তবে কিছু কিছু ট্যাগের ক্ষেত্রে ওপেনিং ট্যাগ শুধু থাকে, সেটার ক্লোজিং ট্যাগের প্রয়োজন পড়ে না। তার মধ্যে একটা হচ্ছে ব্রেক ট্যাগ, BR। এই ট্যাগটা হচ্ছে আপনার নেক্সট লাইনে শিফট করার জন্য ইউজ করা হয়। তো নেক্সট লাইনে শিফট করার জন্য আমরা ট্যাগের ভেতর কী লিখি? ট্যাগের ভেতর হচ্ছে যতটুকু লেখার মধ্যে বা যতটুকু আমি কোডিং করছি সেইটুকুর মধ্যে যে ট্যাগটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই ট্যাগের মাঝখানে ওই লেখাটুকু লিখব, ঠিক আছে? তো এখন বলেন ব্রেক কি? ব্রেক কি কোনো লেখা না, একটা জাস্ট নেক্সট লাইন। সো এটার জন্য আপনার তো লাইক মাঝখানে কোনো লেখা থাকার দরকার নাই যে এই লেখাটুকুর উপরে আমার ব্রেক ট্যাগ অ্যাপ্লাই করা হবে বা অ্যাপ্লাই হবে, এটা নাই। সো ব্রেক মানে হচ্ছে আপনার নেক্সট লাইনে নিয়ে যাওয়া। এই কারণে আমরা ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ ইউজ করি না, বাট ক্লোজিং ট্যাগ আছে না যে মানে নাই যে এরকম না, আছে, বাট ইউজ করার প্রয়োজন পড়ে না। মাঝখানে
ধরেন যদি ক্লোজিং ট্যাগ দেওয়াও হয় মাঝখানে পুরো ফাঁকা থাকে। আচ্ছা, তো আমাদের টোটাল HTML একটা পেজকে বা ডকুমেন্টকে আমরা হচ্ছে দুইটা পার্টে ভাগ করতে পারি নর্মালি। একটা হচ্ছে হেড সেকশন, আরেকটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনটা কোনটা এখান থেকে দেখা যায়? ধরেন এইখানে আমার হেড সেকশন, হেডের ভেতর এই যে হেডের ওপেনিং ট্যাগ দিলাম, ক্লোজিং ট্যাগ দিলাম, এইটুকুর মধ্যে হেডিং বলতে কিন্তু আপনার এই জিনিসটা এরকম বোঝাবে না যে এটা যদি আপনার ওয়েবসাইট হয় ওপরে যা আছে সেগুলো হেডিং, এরকম না। এটা হচ্ছে আপনার লাইক কি বলবো, ট্যাব। ধরেন যে ক্রোম ব্রাউজারে যদি আপনি অনেকগুলো ট্যাব ওপেন করেন সেই ক্ষেত্রে আপনার এখানে কিছু লেখা থাকে না, যেমন কোনো একটা ওয়েবসাইট যদি যান ওই ওয়েবসাইটের নামটা থাকে বা লোগোটা থাকে। সো এইসব জিনিসগুলো হচ্ছে হেডিং সেকশনে লেখা হয়, হেড সেকশনে। এছাড়াও এটার মধ্যে ধরেন আপনি হচ্ছে CSS অ্যাড করেন, তাই না? CSS অ্যাড করি, জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করি। সো এই অ্যাড করার জন্য আপনি ডিফারেন্ট একটা ফাইলও ইউজ করতে পারেন, আবার চাইলে এই ফাইলটার মধ্যেও লিখতে পারেন। সো সাপোজ আমি ডিফারেন্ট একটা ফাইল CSS-এর জন্য .css ফাইল নামের ফাইল থাকে এক্সটেনশনের। সো আমি যদি স্টাইল শিট আলাদা করে, CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, তাহলে এই স্টাইল শিটের জন্য যদি আমি আলাদা একটা ফাইল বানাই, সেই ফাইলটা স্টাইলিং কি কোনো কিছুর ওপর স্টাইলটা অ্যাপ্লাই করে। এখন যদি আপনার ওয়ালই না থাকে স্টাইল করার তো কোনো মানে হয় না, তাই না? সো ফার্স্ট অফ অল স্ট্রাকচার থাকতে হবে, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে আমার এইটা, সেটার স্টাইল হচ্ছে এইটা, বাট এটার সাথে এটা কোনোভাবে লিঙ্ক করতে হবে না। সো সেই লিঙ্ক করার জন্য আমরা হচ্ছে লিঙ্ক ট্যাগ ইউজ করি, যেটা এই হেডিং সেকশনে রাখা হয়। তাছাড়াও আমরা হচ্ছে ধরেন জাভাস্ক্রিপ্ট ফাইল এটাও অ্যাড করি। তারপরে ধরেন এই যে হেডিং সেকশনের এখানে যে টাইটেল, সেই টাইটেলটা একটাও হেড সেকশন থাকে। তারপরে এখানে একটা লোগো থাকে, লোগোটাও এখানে ফ্যাব আইকন হিসেবে আসে। তারপর হচ্ছে আপনি চাইলে এই হেড সেকশনটাতে যদি চান যে আলাদা ফাইল হিসেবে স্টাইল না করে, আমি চাচ্ছি যে এই ফাইলটার মধ্যেই জাস্ট ওপরে একটা মানে আলাদা একটা জায়গাটাতেই বাট সব স্টাইলিং একসাথে আলাদা একটা জায়গায় রাখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে হেড সেকশনের ভেতরে সেটা লেখা হয়। পরবর্তীতে যখন আমরা CSS করব এই যে কিছুদিন পরেই, তখন হচ্ছে আমরা দেখব CSS হচ্ছে 3 ওয়েতে অ্যাপ্লাই করা যায়, ইন্টারনাল, এক্সটার্নাল আর হচ্ছে ইনলাইন। ইনলাইন করলে হচ্ছে প্রত্যেক লাইন বাই লাইন অ্যাপ্লাই হয়। ইন্টারনাল হচ্ছে যেটা বললাম হেড সেকশনের স্টাইলিংটা লিখে দেওয়া হয়। আর এক্সটার্নাল হচ্ছে ওই যে এক্সটার্নাল একটা ফাইলের মধ্যে লেখা জিনিস আপনি এটার সাথে লিঙ্ক করেন। সো এই হচ্ছে হেড সেকশনের কাজ। হেড সেকশনে হচ্ছে ডিফারেন্ট ট্যাগের মধ্যে নর্মালি যদি একদম বেসিক ট্যাগের কথা যদি বলি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ ইউজ করা হয়। এই টাইটেল ট্যাগের মধ্যে হচ্ছে আপনার ওই যে বললাম আপনার ওয়েবসাইটের নাম যেটা এই যে ট্যাবের মধ্যে শো করে ওই জিনিসটা লেখা থাকে। হুম হুম না না না, থিওরিটিক্যাল তো খাতায় লেখা, এটার মধ্যে তো এখানে ধরেন তখন ABC আসবে, ঠিক আছে? কিসের ল্যাবে বুঝিনি। না 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 না, থিওরি হচ্ছে আপনার খাতায় লিখতে হবে না। HTML, CSS, বুটস্ট্র্যাপ এন্ডিং দেখাবো, দেন হচ্ছে JSON থাকবে, জাভাস্ক্রিপ্ট। বুঝিনি। হ্যাঁ, VS কোডে করাবো, সেটা ল্যাবে, থিওরিতে। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টই করছি তো। ফ্রন্ট এন্ডের কাজ করব, তার মধ্যে আমরা হচ্ছে লোকাল স্টোরেজ ইউজ করব JSON দিয়ে, ঠিক আছে? এটার মধ্যে আর যাব না, মানে ব্যাকএন্ডের সাথে কানেক্ট করব না, এটাকে জাস্ট নর্মালি যাতে ছোট্ট একটা জায়গা আপনার এত ব্যাকএন্ডের সাথে কানেকশন না দিয়ে। হ্যাঁ, ওইটার মতোই, হ্যাঁ, কিন্তু সেটা আপনাকে খুবই লিমিটেড একটা জায়গা দেয়। ধরেন 5 MB মতো মেমোরি থাকে, ওইটুকুর মধ্যে যতটুকু আপনি রাখতে পারেন। তো হ্যাঁ, এটার সাথে কানেক্ট করা যাবে। আগে যেটা করার দরকার সেটা আপনাদের পরবর্তীতে দেখানো হবে। আপনাদের ওয়েব প্রোগ্রামিং একটা কোর্স আছে না, সেটার মধ্যে দেখানোর কথা। আমার
কোর্সে এতটুকুই দেখানোর কথা। আপনাদের HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এই কয়েকটা জিনিস ভালো মতো দেখানোর জন্য, বাট জাভাস্ক্রিপ্টটার জন্য ধরেন জাভাস্ক্রিপ্টটাও ভালো মতো শেখা লাগে এই কোর্সে, কিন্তু আপনার ব্যাকএন্ডের কাজ হিসেবে জাস্ট ওই যে জেসন লোকাল স্টোরেজ ইউজ করার কথা এখানে। আর বাদ বাকি জিনিসটা আপনার হচ্ছে নেক্সট আপনাদের আর একটা কোর্স পাওয়ার কথা ওই প্রোগ্রামিংয়ের উপর। সেমিস্টারে আছে আমার খেয়াল নেই, বাট আছে আমি যতদূর জানি। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল হেড সেকশন। এটা নিচে হচ্ছে বডি সেকশন আসবে। তো বডি সেকশন হচ্ছে আপনার এই পেজটার মধ্যে, এই যে পেজ, সেই পেজটার মধ্যে যা কিছু দেখি সেটা অ্যাকচুয়ালি সব আমরা একটা ওয়েবসাইটে ঢুকলে এটার যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্ট যতটুকু জায়গা জুড়ে থাকে সেটা অ্যাকচুয়ালি বডি সেকশনের ভিতরেই লেখা হয়। তো এখানে ধরেন আমি লিখতে চাচ্ছি হ্যালো, হ্যালো দিস ইজ মি। সো এটা যদি লিখি তাহলে আমি নর্মালি একটা, যেহেতু নর্মাল টেক্সট এটার মধ্যে কোনো কিছু আর অ্যাপ্লাই হচ্ছে না, সো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি লিখবো দিস ইজ মি, সরি হ্যালো তো আছে। সো এখানে এই লেখাটা আসবে। তো এই যে এইটুকু হচ্ছে আপনার পেজটার মধ্যে দেখাবে, আর এটা হচ্ছে আপনার নামের মধ্যে থাকবে। এতটুকু কোড লিখলে আপনি এইটুকু দেখতে পারবেন। এখন এটার মধ্যে আরও কিছু ট্যাগ হচ্ছে, হ্যাঁ, এখন ধরুন আমি একটা হেডিং দিতে চাচ্ছি। প্যারাগ্রাফ তো কোনো একটা পেজ ওয়েবসাইট যখন ওপেন করি ওপরে বড় করে একটা কিছু টেক্সট লেখা থাকে না, সো এই বড় লেখাগুলো হচ্ছে আমরা হেডিং ট্যাগের ভেতরে লিখি। তো হেডিং ট্যাগ আপনার জন্য অ্যাভেলেবেল আছে হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। এই কয়েকটা ট্যাগ হচ্ছে, এটা ডিফারেন্ট হেডিং ট্যাগ থাকার রিজন হচ্ছে সাইজ। হ্যাঁ, H1 হচ্ছে সব থেকে বড়, H6 হচ্ছে সব থেকে ছোটো। সো মাঝখানে আস্তে আস্তে যত বড় হতে, মানে নাম্বার যত ইনক্রিজ হতে থাকবে সাইজ তত ছোটো হতে থাকবে। সো আমি যদি চাই, ধরেন এখানে হ্যালো লেখাটা সব থেকে বড় হিসেবে আসবে, ফার্স্টের হ্যালো, তারপরে সেকেন্ড হ্যালোটা আরেকটু ছোট আসবে, তারপরে এটা আরেকটু ছোট, তারপরে এটা আরেকটু ছোট, এরকম করে যদি আমি করি তাহলে হচ্ছে এটা সাপোজ আমার H1-এর ভেতর লিখতে হবে। হ্যাঁ, সব থেকে বড়টা হচ্ছে H1, তারপরে হচ্ছে তারপরেরটা H2, H3, H4 এরকম করে। না, হেডিং অটোমেটিক্যালি আপনার নিচে লাইনে নিয়ে যাওয়ার কথা। এখন ব্রেক ট্যাগ ইউজ করবো হচ্ছে এরকম একটা জায়গায়। আর যেহেতু আমরা বলছিলাম যে এটা একটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সো আপনি চাইলে যদি ইচ্ছা মতো অনেকগুলো স্পেস দিলেন, আপনার অনেকগুলো স্পেস কিন্তু হবে না। আবার আপনি চাইলে পরের লাইনে, ধরেন আমি যে একটু আগে লিখলাম হ্যালো দিস ইজ মি পি ট্যাগের ভেতরে, হ্যালো দিস ইজ মি। এখন আপনি চাচ্ছেন হ্যালোর পরে দিস ইজ মিটা নেক্সট লাইনে গিয়ে মানে লেখা হবে। সো সেই ক্ষেত্রে আপনি যদি জাস্ট এরকম র্যান্ডমলি কোড লেখার সময় হচ্ছে দিস ইজ মিটা পরের লাইনে গিয়ে তারপরে হচ্ছে আপনার পি ট্যাগটা ক্লোজ করে দিলেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার নেক্সট লাইনে যাবে না, কারণ এটা যেহেতু মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে কোনো না কোনোভাবে বুঝাই দিতে হবে। লাইক আমরা সিতে বা ওপিতে জাভাতে যেটাতেই করে না কেন /n অথবা হচ্ছে আপনার যে প্রিন্ট লাইন এরকম দিতে হতো। হ্যাঁ, নিউ লাইনের জন্য আলাদা ইনস্ট্রাকশন দিয়ে দিতে হতো। সেমভাবে এখানেও এরকম র্যান্ডমলি দিলে কোনো নিউ লাইন শো করবে না। এইখানে পরবর্তীতে যদি আমি এরকম দিই, এই যে হ্যালো লেখার পর এরকম বিআর ট্যাগ দিই, তখন হচ্ছে আমার এটা অ্যাকচুয়ালি আউটপুটে নেক্সট লাইনে শো করবে। এই যে এখানে আমার এখন হবে হচ্ছে হ্যালো, ছোট করে আসবে, ছোট লেখা, যেহেতু এটা প্যারাগ্রাফ লেখা, হ্যালো দিস ইজ মি।
এই হচ্ছে হেডিং, হেডিং ট্যাগ, পি ট্যাগ, বিআর ট্যাগ গেল। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ইয়া ট্যাগ, ট্যাগ না, অ্যাট্রিবিউট। একটা ট্যাগের অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স। তো বাই ডিফল্ট আপনাদের ওয়েবসাইটে যদি ফন্টের কালার চেঞ্জ না করেন, সেখানে ফন্টের কালার হয়ে থাকবে ব্ল্যাক। বাট আপনার ইচ্ছা হলো আপনি জিনিসটাকে সুন্দর করার জন্য ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করলেন, বা কিছুটা স্টাইলিং আর কি। সো স্টাইলিংয়ের কাজটাও অ্যাট্রিবিউট হিসেবে করা যায়, যেটাকে আমরা বলছিলাম ওই যে ইনলাইন বললাম না, ইনলাইন সিএসএস হেডিং, সেটা হচ্ছে যে অ্যাট্রিবিউট মেথডে অ্যাপ্লাই করা। ঠিক আছে? অ্যাট্রিবিউটের ফরম্যাটে হচ্ছে থাকবে অ্যাট্রিবিউট নেম, ইকুয়াল দিয়ে হচ্ছে ইনভার্টেড কমার ভেতরে দিতে হয় হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে আপনার এই সিনট্যাক্সে লিখতে হয়। তো এখন সাপোজ আপনি একটা টেক্সট একটু আগে যেমন হ্যালো লিখেছিলাম, হ্যালোটা মাঝখানে, কিন্তু এইচটিএমএল কিন্তু আমরা মাঝখান থেকে লেখা স্টার্ট করে না, ও কিন্তু বাম সাইড থেকে লেখা স্টার্ট করে। তাহলে এটাকে আমরা মাঝখানে দেখানোর জন্য কিছু করতে হবে। সো কী করব? আমি চাচ্ছি যে বডির যা কিছুই আসুক না কেন সব কিছুই সেন্টারে আসবে, বা আপনি ধরেন বডি দিলে অনেক বেশি মানে বড় রেঞ্জের হয়ে যায়। তো আমি চাচ্ছি জাস্ট এই হ্যালো লেখাটাই মাঝখানে হবে, বাদ বাকি জিনিসগুলো এই বাম সাইড থেকেই হোক। তাহলে হ্যালো আমি যেখানে শো করব সেই কোডিং বা যে ট্যাগটার ভেতরে লিখব সব থেকে নিয়ারেস্ট ট্যাগের মধ্যে আমি অ্যাড করব। সাপোজ H1, আর এখানে হচ্ছে H1 ক্লোজ তো আছে অলরেডি। এখানে আমি দিব হচ্ছে কি করতে চাচ্ছি, সেন্টার অ্যালাইন করতে চাচ্ছি, তাই না? সো এইখানে আমি অ্যাট্রিবিউট ইউজ করব হচ্ছে অ্যালাইন, অ্যালাইন অ্যাট্রিবিউট। এবং প্রত্যেকটা অ্যাট্রিবিউটের যে ভ্যালু, আপনি কিন্তু যে কোনো ভ্যালুই চাইলে দিতে পারবেন না, কারণ আপনার সব কিছুর ভ্যালু সেম না। যেমন আপনি যদি ফন্ট কালার লিখতে চাইতেন, মানে ফন্ট কালার চেঞ্জ করতে চাইতেন, সেক্ষেত্রে আপনার কালারের নেম হতো। এখন আপনি কি অ্যালাইনমেন্ট, যেমন H1-এর জন্য আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্টের জন্য আপনার কী কী অ্যালাইনমেন্ট অ্যাভেলেবেল এই পেজটার মধ্যে? লেফট, সেন্টার, রাইট, তাই না? তাহলে এখানে লেফট হচ্ছে বাই ডিফল্ট। আপনি অ্যাট্রিবিউট যদি লেফট নাও লিখেন, বাই ডিফল্ট ও লেফট অ্যালাইনমেন্টই ধরে নেয়। তো আমি চাচ্ছি লেফট অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইন করতে, তাহলে এখানে কি করব? অ্যালাইন অ্যাট্রিবিউটের নাম অ্যান্ড সেটার ভ্যালু হচ্ছে সেন্টার। তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু আমি স্পেসিফিক ভ্যালুটাই ইউজ করতে পারছি, অন্য কোনো ভ্যালু কিন্তু দিতে পারবো না। এখানে স্পেসিফিক কি? এই অ্যালাইনের জন্য আপনার লেফট, রাইট, সেন্টার এই তিনটা ইউজ হয়। আচ্ছা, তারপরে আরও ট্যাগের মধ্যে আছে হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগটা হচ্ছে বোল্ড করবে, যেমন দিস ইজ বোল্ড, বোল্ড টেক্সট। এখানে তারপরে এটা এখানে হবে দিস ইজ, এরকম বোল্ড হয়ে আসবে। বোল্ড হয়ে লেখা আসবে। ইটালিক লিখলে ইটালিকের জন্য আই ট্যাগ। আন্ডারলাইন করতে চাইলে ইউ। সেমভাবে যদি কোনো একটা সেন্টেন্স, এখানে তো কোনো একটা পার্ট দিচ্ছি, তো বোল্ড, সাপোজ এই বড় লাইন, কোনো একটা লাইন যেটার মধ্যে আপনি বোল্ড করে লিখেন নাই ফুল সেন্টেন্সটা, বাট পার্টিকুলার একটা ওয়ার্ড হচ্ছে আপনি বোল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে স্ট্রং ইউজ করা যেতে পারে, এমফাসাইজ ইউজ করা যেতে পারে, সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে বোল্ড হিসেবে লেখা আসে। যে ওই জিনিসটা ধরেন আপনি একটু কিওয়ার্ড থাকলে সেই কিওয়ার্ডটা একটু বোল্ড করে দেখালে বেটার হয় ভিজুয়ালাইজেশনের জন্য, তো সেই ক্ষেত্রে স্ট্রং ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে। স্ট্রং ট্যাগ সেক্ষেত্রে সেটার ভেতরে হচ্ছে আপনি যে লেখাটা স্ট্রং করতে যাচ্ছেন সেটা দিয়ে দিলেন। হ্যাঁ হবে। স্ট্রং আলাদা একটা, বোল্ড বেসিক্যালি আপনার ফুল সেন্টেন্সের জন্য নর্মালি ইউজ হয়, বাট করা যাবে, একটা জিনিস করার জন্য অনেক ওয়ে আছে। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিঙ্ক অ্যাড করা।
আমরা ডিফারেন্ট ওয়েবসাইটে যখন যাই দেখি যে ডিফারেন্ট জায়গায় হচ্ছে আপনার লিঙ্ক থাকে অ্যান্ড সেটার উপর মাউস নিলে মানে হোভার করলে নাড়াচাড়া করলে সেই লেখাটার উপর কালার চেঞ্জ হয়ে যায়, তাই না? সো আপনার ওইটা হচ্ছে বিভিন্ন স্টাইলিং করার পর এরকম অ্যাপ্লাই করা। বাট যদি নর্মালি আপনি কোনো স্টাইলিং ছাড়া একটা লিঙ্ক অ্যাড করেন তাহলে সেই লিঙ্কটা ব্লু কালার হবে যে লেখাটার উপর লিঙ্ক অ্যাপ্লাই করছেন। সাপোজ একটা গো টু গুগল এই কথাটা বলার পর গুগলের যে হোম পেজ আছে সেই হোম পেজে যাবে। এই লেখাটা চাচ্ছি, এই লেখাটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক বুঝবো কীভাবে? এটা যদি ব্লু থাকে এবং এটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে ওই লেখাটা হচ্ছে লিঙ্ক। তার মানে এটার মধ্যে কোনো একটা লিঙ্ক অ্যাটাচ করা আছে অ্যান্ড এটাতে ক্লিক করলে ওই লিঙ্কে আমি যেতে পারবো। এটার জন্য ইউজ করা ট্যাগ কি? এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এটা আমি পরের লাইনেরটাও পরে দেখাচ্ছি। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে এই ট্যাগ দিয়ে অ্যান্ড এটার ক্লোজিং ট্যাগ। আচ্ছা, এই একটু আগে যে অ্যাট্রিবিউট দেখালাম, অ্যাট্রিবিউটের নেম বা অ্যাট্রিবিউট ভ্যালু বললাম, সেটা কিন্তু আমার কাছে অপশনাল ছিল। H1 যদি আমার লাইক অ্যালাইনমেন্ট সেন্টার নাও দিতাম, হ্যালো আসতো, কিন্তু সেটা জাস্ট লেফটে আসতো, বাট আসতো তো। এই অ্যাঙ্কর ট্যাগের জন্য লিঙ্ক যদি আপনার দিতে চাই, এখানে অ্যাট্রিবিউট অ্যাড করা ম্যান্ডেটরি। কারণ এখানে আপনার তো অ্যাটলিস্ট স্পেসিফাই করে দিতে হবে যে কোন লিঙ্কে যাবে। সেই লিঙ্কটা স্পেসিফাই করার জন্য আমার হচ্ছে একটা রেফারেন্স অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে এইচ রেফারেন্স, হাইপার রেফারেন্স। এটা অ্যাড করে দিব। এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে থাকবে হচ্ছে আমি যে লিঙ্কটাই যেতে চাচ্ছি। তাহলে আমি যেতে চাচ্ছি কোথায়? www.com, যেখানে মানে যেখানকার লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি সেই জায়গাটার অ্যাড্রেস। তাহলে www.google.com। অ্যান্ড এই ট্যাগ দুইটার মাঝখানে যে লেখা থাকবে সেটা হচ্ছে আপনার লাইক যে লেখাটার উপর আপনার ক্লিক করতে হবে। যেমন আমি লিখতে চাচ্ছি এখানে গো টু গুগলের উপর ক্লিক করলে, তাহলে গো টু গুগল লেখাটা হবে অ্যাঙ্কর ট্যাগের ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে। সেটা কি আসবে? এখন আপনি যদি এটাতে ক্লিক করেন দেখবেন যে গুগলের হোম পেজে চলে গেছেন। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আরেকটা ট্যাগ হচ্ছে যেটা হচ্ছে ইমেজ। হ্যাঁ, ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ দরকার পড়ে না। ইমেজের ভেতরেও কিছু ম্যান্ডেটরি অ্যাট্রিবিউটস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এসআরসি। এটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ আপনার ইমেজটা কোথাও না কোথাও থেকে তো লোড করতে হবে। তো ইমেজের যে এইখানে সোর্সের মধ্যে লিঙ্ক অ্যাড করা যায়। এখন সেই ক্ষেত্রে আপনি দুইটা জিনিস করতে পারেন, যেমন এক্সটার্নাল ইমেজ অ্যাড করতে পারেন, ইন্টারনাল ইমেজ অ্যাড করতে পারেন। এক্সটার্নাল হচ্ছে মানে বাইরের কোনো একটা ওয়েবসাইট থেকে, ধরেন আপনি ওয়েবসাইটের কোনো একটা ইমেজের লিঙ্ক যেখানে আছে, যে জায়গায় ইমেজটা আছে সেটার লিঙ্ক নিয়েছেন, সেটার লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিলেন সোর্সের ভেতরটাতে। তাহলে ওই লিঙ্কটা ওই ইমেজটা ওইখান থেকে লোড করে নিয়ে এসে আপনাকে দেখাবে। ঠিক আছে? দেখবেন যে গুগলে যদি আপনি কোনো একটা ইমেজ লিখে সার্চ দেন, সেই ইমেজের মধ্যে যদি আপনি রাইট ক্লিক করেন ওইখানে লেখা থাকে কপি লিঙ্ক ইমেজ অ্যাড্রেস, ওখানে একটা অপশন থাকে। তো কপি ইমেজ অ্যাড্রেস করার পর আপনি কপি করার পর এখানে এসে যদি পেস্ট করেন তাহলে ওই ইমেজটা আসবে। আর ইন্টারনাল মানে হচ্ছে আপনার লোকাল পিসিতে, আপনি যে পিসিতে কাজ করছেন সেই পিসিতে যদি কোনো ছবি থাকে সেইটাও আপনি চাইলে শো করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ওই পিসিটার হচ্ছে লাইক রিলেটিভ লিঙ্কটা দিতে হবে। ধরেন আপনার ইয়াতে আছে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফোল্ডার আছে, সো সেই ক্ষেত্রে সেই ফোল্ডারে কিন্তু ডিরেক্টরিটা মেনশন করে দিতে হবে। ডিরেক্টরি যদি ভুল পায় তাহলে কিন্তু এক্স্যাক্টলি যে জায়গায় ইমেজটা আছে সে জায়গায় রিচ করতে পারবে না এবং ইমেজটা লোডও করা সম্ভব হবে না। এই কারণে আপনার ডিরেক্টরিটা ঠিক রাখতে হবে। সো এখন নর্মাল প্র্যাকটিস হচ্ছে, ধরেন আপনি যে জায়গায় HTML ফাইলটা রেখেছেন ওইখানে ইমেজ নামক একটা ফোল্ডার যদি দেন, তাহলে আপনি ওই র্যান্ডমলি ইমেজ ফোল্ডারের ভেতর আপনার ধরেন abc.jpg নামে একটা ছবি আছে, এইটা এসে যায়। বা আপনি চাইলে কোনো যদি ফোল্ডার ক্রিয়েট না করে র্যান্ডমলি ধরেন এইটার নাম হচ্ছে abc.html, এই ফাইলটার নাম। অ্যান্ড এইটা যে ফোল্ডার আছে, ধরেন একটা ফোল্ডারের আন্ডারে হচ্ছে abc.html আছে, যেখানে abc.html আছে সেখানে যদি আমি abc.jpg রাখি তাহলে এত ডিরেক্টরি কিছুই লিখতে হবে না, জাস্ট abc.jpg দিলেই ওই ইমেজটা লোড করবে। বুঝতে পারছি সবাই? এটা
না বুঝতে পারলে একটু বলবেন। আচ্ছা, তারপরে হচ্ছে অল্টারনেটিভ ALT, এইটা হচ্ছে আপনার কাছে অপশনাল, এটা আপনি চাইলে অ্যাড করতেও পারেন এই অ্যাট্রিবিউটটা, নাও অ্যাড করতে পারেন, বাট এটা অ্যাড করা একটা গুড প্র্যাকটিস। কারণ হচ্ছে ধরেন বাই এনি চান্স কোথাও থেকে ইমেজটা লোড হতে পারলো না, কোনো কারণে আপনার এখান থেকেই ছবিটা ডিলিট হয়ে গেছে বা কোথাও একটা অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন, সো সেই ক্ষেত্রে আপনার abc.jpg শো করছেন, এটা এই ডিরেক্টরি থেকে abc.jpg আছে নাই তো, তাই না? তাহলে খুঁজে পাবে কিভাবে? লোড তো করা সম্ভব না, ইমেজই নাই, লোড করবে কিভাবে? সো আপনি অল্টারের ভেতর যদি কোনো একটা, সেই ক্ষেত্রে ওই যে দেখবেন যে ইমেজ লোড না হলে ওয়েবসাইট যখন দেখবেন একটু ডেটা একটু দুর্বল আর কি, নেটওয়ার্ক যখন একটু দুর্বল থাকে, ইমেজগুলো লোড না হয় এরকম আইকন থাকে না, কিছু একটা লেখা থাকে ইমেজের, মানে এরকম ইমেজের একটা সিনারিও থাকে, অ্যান্ড সেটার পাশে কোনো একটা কখনো থাকে কখনো থাকে না যে কী টাইপের ইমেজ এখানে অ্যাড করা, সেটা সম্পর্কে সামটাইমস এখানে ডেসক্রাইব করা থাকে, সামটাইমস থাকে না। সো এই যে আপনার লোড না করা করতে পারলে এই আইকনটা যে আসে, এখন আপনি একটা ওয়েবসাইট দেখতে চাচ্ছেন বা দেখছেন, বাই এনি চান্স আপনার এরকম ইমেজটা লোড হলো না, লোড না হলে তো আপনার ইউজার কিন্তু কোনো আইডিয়াই পাচ্ছে না যে আপনি এটা ওইখানে কী ধরনের ইমেজ অ্যাড করেছেন, তাই না? সো সে কি আপনি কিন্তু ইউজার কিন্তু কোনো আইডিয়া পাচ্ছে না যে এখানে কোন ধরনের ইমেজ অ্যাড করা বা কী ইমেজ ছিল। সো সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ইমেজ সম্পর্কে কোনো একটা রাফ আইডিয়া দেওয়ার মতো কোনো একটা টেক্সট লিখে দিতে পারেন। যেমন এখানে ধরেন এবিসির জায়গায় আমি যদি দেই কিসের একটা কিছু নাম বললাম তো, লাইক iOS ধরেন iOS.jpg, মানে আপনাদের এই বিল্ডিংটার ছবি বা কোনো একটা আপনাদের ভার্সিটির ছবি সেটা আসলো। সো কোনো কারণে সেই ইমেজটা যদি লোড না হতে পারে, ইউজার যাতে বুঝতে পারে যে এখানে iOS এর একটা ছবি ছিল, সো সেই ক্ষেত্রে আমি বলে দিতে পারি iOS ইমেজ। তখন যখন আপনার লোড হবে না, এইখানে পাশে লেখা থাকবে হচ্ছে iOS ইমেজ, ওই যে আমি ওইখানে যে কথাটা লিখেছি সেটা এখানে শো করবে। সেটা হচ্ছে আপনার ইমেজ ট্যাগ। কোন ওই যে ইয়ার মধ্যে আপনাদের ডেটাবেজ আছে ভালো তো, মানে এসকিউএল কোয়েরিগুলো ভালো মতো শিখবেন। আচ্ছা, এতক্ষণ যাবৎ আপনাদের সামনে আমি মানে নামটা বলি নাই, বাট একটা টার্ম কিন্তু ইউজ করে আসছি, সেটা হচ্ছে কি নেস্টেড ট্যাগ। নেস্টেড ট্যাগ মানে কি, একটা ট্যাগের ভেতর আরেকটা ট্যাগ। দেখেন এইখানে আমি HTML ট্যাগের ভেতরে হেড ট্যাগ রেখেছি, বডি ট্যাগ রেখেছি, হেডের ভেতরে টাইটেল ট্যাগ রেখেছি, আবার বডির ভেতরে H1B। সো নেস্টেড ট্যাগ মানে কি একটা ট্যাগের ভেতরে, সাপোজ এইখানে যদি আমি পি লিখি, পির পর একটা বোল্ড ট্যাগ ইউজ করলাম, তারপর একটা ইউ ট্যাগ ইউজ করলাম, মাঝখানে কিছু লেখা থাকলো। এখন ক্লোজিং করার সময় অনেকে কনফিউজড হয়ে দেখলাম, আরেকটা ব্যাচের সাথে আমার কোর্স আছে, সো সেইখানে দেখলাম যে এইটা এই সিরিয়ালটাতেই মানে PBU এই সিরিয়ালটাতেই ক্লোজ করা হচ্ছে। যেহেতু প্রত্যেকটারই ক্লোজিং ট্যাগ আছে, তাহলে ক্লোজিং ট্যাগ দিতে হবে, কিন্তু ক্লোজিং ট্যাগ কীভাবে কোন সিরিয়ালে দিবেন, সবার লাস্টে যে ট্যাগটা শেষ হয়েছে সেটা থেকে স্টার্ট করতে হবে ক্লোজিং ট্যাগ দেওয়া। তার মানে ক্লোজ হবে কি, সবার আগে ইউ, তারপরে শেষ হবে হচ্ছে বি, তারপরে শেষ হবে হচ্ছে পি, কিন্তু লেখার সময় কিন্তু পি ট্যাগটা সবার আগে লিখেছিলাম। সো এই ক্লোজিং ট্যাগ দেওয়ার সময় হচ্ছে এই ভেতরের দিক থেকে বাইরের দিকে যেতে হবে। আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর কি দেখানো যায়,
আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব টেবিল। আপনাদের সাথে আমার কয়টা পর্যন্ত ক্লাস? সো কোনো একটা টেবিল যদি ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে টেবিলটা কিভাবে ক্রিয়েট করব? টেবিলটা হচ্ছে টেবিল ট্যাগের মাধ্যমে ক্রিয়েট করতে হয়। এটা হচ্ছে টেবিল ট্যাগ। অ্যান্ড এই টেবিল ক্রিয়েট করার জন্য কয়েকটা বেসিক ট্যাগের কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ফার্স্ট অফ অল আসবে হচ্ছে টেবিল ট্যাগ। তো টেবিল ট্যাগের ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, তারপরে আসবে হচ্ছে ক্যাপশন। কোনো একটা সার্টেন টেবিল ধরেন আপনি ক্রিয়েট করছেন অ্যান্ড সেইটার উপরে কিছু একটা লেখা আছে যেটা সেই টেবিল সম্পর্কে আপনাকে লাইক টেবিলের নাম হিসেবে কাজ করছে। সো সেই জিনিসটা আমরা হচ্ছে ক্যাপশন ট্যাগের ভিতর লিখব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে টেবিলের ট্যাগের মধ্যে আপনার একটা দিতে হবে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে টেবিল বর্ডার। কারণ হচ্ছে আপনি যদি টেবিলটা জাস্ট ক্রিয়েট করে যান, বর্ডারের কথা যদি মেনশন না করে দেন, বাই ডিফল্ট বর্ডারটা হচ্ছে 0 ধরে নেয়। সো সেই ক্ষেত্রে ধরেন আপনার টেবিলটা হচ্ছে একটা এরকম, আপনি চাচ্ছেন এরকম টেবিল বানানোর জন্য, হচ্ছে এরকম টেবিল বানানোর জন্য আইডি, নেম, কোর্স, এরকম একটা টেবিল বানানোর জন্য চাচ্ছেন। বাট আপনি যদি টেবিল বর্ডার অ্যাট্রিবিউটটা না ইউজ করেন, সো সেই ক্ষেত্রে কীরকম আসবে জানেন? এই লাইনগুলো আর আসবে না। জাস্ট আপনার এখানে ধরেন 1 2 A B X Y এরকম সিস্টেমে আসবে, বাট কোনো বর্ডারই আসবে না। সো বর্ডার আনতে হলে কী করতে হবে? আপনার এখানে টেবিল বর্ডার অ্যাট্রিবিউট দিতে হবে, বর্ডার ইকুয়ালস টু দিতে হবে 1। আপনি যদি আরেকটু মোটা করতে চান বর্ডারটাকে, আরেকটু থিক করতে চান, সেক্ষেত্রে ভ্যালুটাও ইনক্রিজ করে দিতে পারেন। না না, পেন্সিল দিয়ে লেখা যাবে না। ও, যাতে কাগজ কম লাগে। ও, কিন্তু সমস্যা হচ্ছে আপনার তাহলে তো প্রমাণ রইল না, তাই না? ধরেন আপনার পরীক্ষার খাতে আপনি খুব ভালো লিখছেন, আপনার সাথে আমার শত্রুতা, আমি মুছে আবার বলে দিলাম লিখে নাই কিছু, তাই না? মানে আমি এক্সাম্পল দিয়েছি, এখন তার আমি আপনাদেরটা বলতে পারি না, আমি আমারটাই তো বলবো, তাই না? দোষের কথা বলে নিজেরটা বলতে হয়, গুণগান গেলে অন্যেরটা বলতে হয়। এখন চাইলে আমি তো এরকম অনৈতিক কাজ কোনো একটা ধরেন যেখানে আপনার দরকার, পরীক্ষার খাতায় আপনি কোনো একটা পার্টিকুলার পার্ট করে দিয়েছেন, কেউ যদি আপনার খাতাটা চোখে পাইলো সাপোজ, তার সাথে আপনার কোনো একটা কারণে মনোমালিন্য, সে যদি মুছে দেয়, আপনি কি প্রুফ করতে পারবেন যে আপনি লিখছিলেন? সবটারই গুড সাইড ব্যাড সাইড আছে। না না না, পরীক্ষা না নিলে ইভ্যালুয়েট করবো কিভাবে? কিছু হবে না, না উনি আপনাদেরকে যা সতর্ক করেছেন। বাট ধরেন যে জায়গায় আপনি যেমন বাসায় লিখেন তখন পেন্সিল দিয়ে লিখেন, সমস্যা কি? আপনার পেজও বেঁচে গেল, আপনার কলমে কালিও বেঁচে গেল, সমস্যা নাই তো। ও ও, আপনি ওইটা তো আপনি নোট করেন না, মানে ধরেন সবসময় কি আমরা নোট করি? কখনো তো আছে যে জাস্ট প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার আগে যখন লিখে আসেন তখন কিন্তু প্র্যাকটিস করার জন্য লিখে আসেন। এটা কি নেক্সট টাইম আর আপনি পড়েন করলে এটা আপনি চাইলে ইরেজার দিয়ে ইরেজ করে আবার পরবর্তীতে ইউজ করতে পারেন। না, ইরেজার কেমিক্যাল ওরকম না, রাবার কিন্তু গাছ হয়। হ্যাঁ, আচ্ছা।
সো ক্যাপশনের মধ্যে লিখলাম। তো টেবিল বর্ডার 1 দেওয়াতে আমার এখানে বর্ডার ক্রিয়েট হয়েছে। রো কলাম এখনও ক্রিয়েট হয় নাই, ওইটা পরে ক্রিয়েট করব। আচ্ছা, ক্যাপশন আসলে সাপোজ টেবিল 1, এটাই ক্যাপশন। এটা ক্যাপশন। এর মধ্যে টেবিল ট্যাগের জন্য আরও কিছু ট্যাগ আছে, সেটা হচ্ছে টিআর ট্যাগ, টিডি ট্যাগ, টিএইচ ট্যাগ। টিআর ট্যাগ কোনটা? রো ওয়াইজ। আমরা হচ্ছে যখন এগুলোকে এই জিনিসটা আমি কোডে লিখতে যাব, মানে এই জিনিসটা দেখানোর জন্য কোডে লিখতে যাব, তখন হচ্ছে আমার রো ওয়াইজ যেতে হবে। ফার্স্ট রোটা কমপ্লিট করে দেন সেকেন্ড রোতে যাব, তারপরে থার্ড রোতে যাব। সো সেই রো ওয়াইজ যাওয়ার জন্য হচ্ছে আপনার টিআর ট্যাগ ইউজ করা হয়। টিআর ট্যাগের ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। তারপর একটা হচ্ছে টিএইচ, আর একটা হচ্ছে টিডি। টিএইচটা হচ্ছে আপনার হেডিংয়ের জন্য, যেমন এখানে আইডি, নেম, কোর্স, এগুলা কি? এই যে ফার্স্ট রোর যে সেলের ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো অ্যাকচুয়ালি কি ডিফাইন করছে? আপনার কলামের মধ্যে যা আছে, তাই না? কলামের মধ্যে আপনি আইডি লিখেছেন, এই কারণে এই কলাম হেডিংটা হচ্ছে আপনার আইডি। সো এটা কি আপনার কলাম হেডিং, এটাও কলাম হেডিং, এটাও কলাম হেডিং। সো এই সেলটাকে যখন আমি বলবো এই রোর মধ্যে, আমি এই রো ওয়াইজ ফার্স্টে এই সেলে যাব, তারপরে এই সেলে, তারপরে এই সেলে। তাহলে ফার্স্ট সেলে যখন যাব এটাকে তখন কি বলবো? টিএইচ দিয়ে, ঠিক আছে? টিএইচ দিয়ে মাঝখানে ওই লেখাটা লিখব। আর টিডি হচ্ছে র্যান্ডম ভ্যালু যেগুলো, যেমন আইডির ভেতরে 1 আর 2, এই দুইটা কিন্তু আইডির ভ্যালু, তাই না? সো এই আইডির ভ্যালু দুইটা যখন আমি এই সেলে কাজ করব, তখন আমি এই 1টা লিখবো হচ্ছে টিডির ভেতর, 2টা লিখবো টিডির ভেতর, বাট আইডি লিখেছিলাম কিসের ভেতর? টিএইচের ভেতর, কারণ এটা একটা হেডিং। সো এটাকে যদি লেখার জন্য আমি ফার্স্ট রোতে যাই, টিআরের ভেতর আমার আছে হচ্ছে ফার্স্টে আইডি, তারপর নেম, তারপর কোর্স। তাহলে ফার্স্টে আইডি, এই সেল, টিএইচ আইডি। হেডিং দিলে এটা একটু আপনার বোল্ড হিসেবে আসবে লেখাটা, আইডি লেখাটা একটু বোল্ড হয়ে আসবে। তারপরে টিএইচ হচ্ছে আপনার নেম, তারপরে টিএইচটা হচ্ছে আপনার কোর্স। ফার্স্ট রো কমপ্লিট, রো ক্লোজ। ও হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট রো আমার ডান। তারপরে সেমভাবে আরেকটা রো স্টার্ট করব, উইচ ইজ আওয়ার সেকেন্ড রো। তাহলে সেকেন্ড রোর মধ্যে আবার এই তিনটার, এটা হচ্ছে তখন কি দিব? টিডির ভেতর দিব। এখন আমি যদি একটু, আচ্ছা আরেকটা টিআর ট্যাগের ভেতর ফার্স্ট হচ্ছে টিডি দিলাম। টিডি দিয়ে আমি কিন্তু এটা পাশেও লিখতে পারতাম চাইলে, হ্যাঁ পাশে লিখলেও সমস্যা ছিল না, বাট এটা আমি এরকম ফরম্যাটে কেন লিখছি? ওই যে লাইক প্রোগ্রামিংয়ে আমরা লাইন ফরম্যাটিংটা কী জন্য রাখতাম? পরবর্তীতে যাতে আমাদের নিজেদের ভুল নিজেদের খুঁজে বের করতে সুবিধা হতো। সো এই কারণে সেম কারণে আমি এখানেও এরকম অ্যারেঞ্জ করে লিখতেছি, বাট যেহেতু এখন আমার স্পেস কম এই কারণে পাশে লিখছি। টিডির ভেতর তাহলে ফার্স্টে হচ্ছে 1, টিডি ক্লোজ, আবার আরেকটা টিডি, সেটার ভেতর হচ্ছে এ, টিডি ক্লোজ, আরেকটা টিডি, সেটার মধ্যে হচ্ছে এক্স, টিডি ক্লোজ, টিআর ক্লোজ, বুঝতে পেরেছি? এই যে ফার্স্টের এটা ফার্স্টের সেল, সেকেন্ড সেল, থার্ড সেল, আর ফুল রো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস শেয়ার করেছি, সেটা হচ্ছে এখানে আমি যখন আপনি এরকম করে লিখবেন আপনি আউটপুটটা এরকম দেখতে পাবেন না, এটা একটু ডিফারেন্ট আসবে। ডিফারেন্ট আসবে কিভাবে? সেলের মধ্যে হচ্ছে বাই ডিফল্ট একটা স্পেস রেখে দেয় একটা সেল থেকে আরেকটা সেল। সাপোজ এটা হচ্ছে আপনার হোল টেবিলটা, আপাতত আমি একটা রো ক্রিয়েট করেছি ভ্যালুর, সো মোট মিলাই 2টা, এরকম হিসেবে আসবে। এটা এখানে হচ্ছে আইডি আসবে, নেম, কোর্স আসবে, এইরকম হিসেবে আসবে।
কারণ ও বাই ডিফল্ট সেলের মাঝখানে, দুইটা সেলের মাঝখানে একটা স্পেস দেয়। সো এই জিনিসটা যদি আমি হ্যান্ডেল না করে আসি, এটা কিন্তু আউটপুট এরকম শো করবে। সো সেটার জন্য আমার টেবিলের অ্যাট্রিবিউট আরেকটা অ্যাড করতে হবে। এটা করা ম্যান্ডেটরি না, বাট আপনি যদি ফরম্যাট এরকম রাখতে চান না, করার দরকার নেই। আর যদি ওই যে ফার্স্টে যেভাবে করেছিলাম সেল স্পেসিং, সেক্ষেত্রে 0 দিতে হবে। আচ্ছা, না আপনার দরকার পড়ে না। হ্যাঁ, সেল স্পেসিং, CING, সেল স্পেসিং হচ্ছে আমি 0 করে দিব, মানে কোনো সেল স্পেসিং থাকবে না। সো সেল স্পেসিং যদি না থাকে তখন হচ্ছে যে আমার আগের মতো করে আসবে। না না না, দেখলেন না একটু আগে বক্স ছিল, মানে ধরেন এটা আলাদা একটা সেল আসবে, অ্যান্ড এই এখন কি দেখেন, এই সেলটা কিন্তু এটা, আবার এই সেলটা এটা, একটা লাইন আর একটা ওভারল্যাপ করে আছে না, তখন এই দুইটা লাইনের মাঝখানে একটা স্পেস আসবে, তখন দুইটা সেলের জন্য ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, আপনাদের 3:30 পর্যন্ত ক্লাস না? আপনাদের কি আজকে সারাদিন ক্লাস ছিল? থাক, আপনারা তো 4 দিন ক্লাস করেন না? ও ভালোই তো, যাই হোক। আমরা 5 দিন করতাম, 8টা থেকে 3টা টানা। ও মাঝখানে একটা আপনার 30 না 45 মিনিটস একটা ব্রেক ছিল, টি ব্রেক। হ্যাঁ, আমাদের ডিউরেশন কম ছিল, বাট সাবজেক্ট তো বেশি হতো, ঘুরে ফিরে একই কথা। 8টা থেকে আমাদের ক্লাস থাকতো হচ্ছে, একটু ফোন তো পজ করো, পজ। এটার মধ্যে জাস্ট আর কিছু পড়াবো, নতুন টপিক কোনো স্টার্ট করবো না। টেবিলের মধ্যে জাস্ট একটা ভ্যারাইটিস দেখাবো, সেটা হচ্ছে কলাম স্প্যান অ্যান্ড রো স্প্যান। কলাম স্প্যান অ্যান্ড রো স্প্যান কেন লাগে দেখি। ধরেন আমি এরকম একটা জিনিস দিতে চাচ্ছি, স্টুডেন্ট আর হচ্ছে কোর্স। এটার মধ্যে আপনার দুইটা সেকশন, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে কলাম। এটার মধ্যে কি আলাদা করে রাখবো? না, আলাদা করে আপাতত রাখি, সিম্পলের মধ্যে বুঝাই। এখানে ধরেন আপনার একটা এই পাশেরটাতে, এই পাশে কলামটাতে আইডি হবে, তারপর এটাতে নাম হবে, নেম দিব। সো আমি চাচ্ছি এরকম। এখন দেখেন এইখানে হিসেবে এই সেলের মানে এই রোর কথা যদি চিন্তা করেন, এই রোর কথা যদি চিন্তা করেন, তাহলে এই রোতে কয়টা কলাম আছে বলেন তো? 3টা। এই রোতে 3টা কলাম না? এইখানে কি 3টা কলাম আছে? কলাম কোথায় এসে 2টা এক হয়ে গেছে? এইখানে, তাই না? এইখানে হয়েছে না? এইখানে এই লাইনটা ব্রেক হয়ে গেছে, ব্রেকিং লাইনগুলো আমি এরকম ব্রেক করে দিচ্ছি। এইখানে লাইন হওয়ার কথা ছিল, বাট লাইন কোনো কারণে মুছে গেছে। সো এই যে জায়গায় লাইন মুছে গেছে, ওই সেলটা বানানোর, বড় সেল মার্জ করা সেলটা বানানোর জন্য আমি হচ্ছে স্প্যান কথাটা ইউজ করব। এখন দেখেন স্টুডেন্ট, এই জায়গায় স্টুডেন্ট লেখাটা 2টা কলাম জুড়ে আছে, 2টা কলামের এইখানে এটা হচ্ছে ডটেড লাইন, এন্ড সেই ডটেড লাইনটা আমি কি মুছে দিছি, মানে এই লাইনটা নাই অ্যাকচুয়ালি। তো 2টা কলামকে মিলিয়ে ওই স্টুডেন্ট লেখাটা হয়েছে না? সো আমি যখন স্টুডেন্ট লেখাটা লিখবো, তখন টিটির মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে কলাম স্প্যান। কারণ কি এখানে কোন লাইনটা ব্রেক করেছে, কলামের লাইন নাকি রোল লাইন? কলামের লাইন। সো আমি যখন এটাকে লিখব,
ফার্স্টে হচ্ছে টিডি না টিএইচ, আচ্ছা টিএইচ এখানে লিখবো হচ্ছে কল স্প্যান, কল স্প্যান। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। ভ্যালু দিব কয়টা, কয়টা কলামকে মিলে একটা হয়ে গেছে, দুইটা, সো ভ্যালু হবে 2। হ্যাঁ, আর রো স্প্যান। আচ্ছা, সো এখানে ভ্যালু হচ্ছে স্টুডেন্ট। টিএইচ ক্লোজ। তার পরবর্তীতে কোর্সের মধ্যে কোনো ঝামেলা নেই, কোর্স যেভাবে লেখার কথা ছিল সেভাবেই লিখে দিব। রো ক্লোজ। আচ্ছা, নতুন রো স্টার্ট। ফার্স্ট রোতে এখানে ধরেন 1 2 3 4 5, এখানে হচ্ছে এ বি সি ডি ই এক্স ওয়াই জেড, মানে কোর্স বুঝাইছি যে এই দুজনের স্টুডেন্টের একই কোর্স আছে এরকম বোঝানোর জন্য। তাহলে ফার্স্টের রোটা যদি নেই 1A আর হচ্ছে এখানে ঝামেলা আছে, তাহলে দেখি ফার্স্টে হচ্ছে টিডি, টিডি হচ্ছে 1, টিডি ক্লোজ। তারপর আরেকটা টিডি এ, টিডি ক্লোজ। তারপর আরেকটা টিডি আছে, বাট এইখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? এই সেল আর এই সেল দুইটা একসাথে হয়ে গেছে। তাহলে এখানে বলেন তো কোন লাইনটা ব্রেক করেছে? রোর লাইন ছিল এটা না কলামের লাইন? রোর লাইন। সো এটা হবে হচ্ছে রো স্প্যান। টিডি মধ্যে এখানে দিব হচ্ছে রো স্প্যান। কয়টা মিলে হয়েছে? একটা, দুইটা। এখানে যদি তিনটা মিলে হতো তাহলে ভ্যালু হতো 3। এখানে হচ্ছে এক্স ক্লোজ হচ্ছে টিডি, এখানে ক্লোজ টিআর। সেকেন্ড রো ডান। থার্ড রোতে, থার্ড রোতে হচ্ছে 2B, আচ্ছা এখন দেখেন এই থার্ড রোতে এই সেলটা ছিল, বাট এই সেলটার জন্য আমার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ হচ্ছে আপনি এই যে ফার্স্ট রোটা লেখার সময় এক্সের জন্য কি একটা কথা লিখে আসছে না, রো স্প্যান 2। দ্যাট মিন্স ও তখন এই রোটা লেখার আগে থেকেই ও জায়গা ফিক্সড করে রাখছে যে এই রোটা এইখানেও একটা রো হবে, এইখানেও একটা রো হবে, এই দুইটা রো, রো বলছি, এখানে একটা সেল আর এখানে একটা সেল, এই দুইটা সেল মিলিয়ে হচ্ছে এক্সটা জায়গা দখল করে থাকবে। এটা ওর কাছে আগে থেকেই বলা হয়ে গেছে। তার মানে কি এই যে সেলটা, এই সেলটার জিনিসটা আপনি হ্যান্ডেল করে আসছেন কি, এই যে এক্স লেখার সময় এক্স লিখেছেন যখন, এক্সটা লিখেছেন যখন, তখনই হ্যান্ডেল হয়ে গেছে। কাজেই এই রোটা লেখার সময় আর আমার এই সেলটার কথা কোনো মেনশন করার দরকার নাই, টিআর ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছি সবাই এই জিনিসটা? ক্যাপ মাথায় বুঝতে পারছি? বলেন তো কি বলেছি? হ্যাঁ, এইখানে টিআর, এটা কত নাম্বার রোতে আছি আমরা বলেন তো? জেডের এখানে চলে আসছি না, জেডের এখানে না, সেকেন্ড রোতে ছিলাম। নিচে কি ফোন দেখছেন আপনি? কেন ফোন দেখছেন কেন? বুঝিনি। কি HTML পড়া আছে? আচ্ছা, পড়া থাকলে তাহলে বাকি কোডটুকু আপনি লিখে দেন, বোর্ডে এসে লিখে দিবেন। আমার অ্যাকচুয়ালি কি বলবো, চোখে চশমা নেই আপাতত, সেই কারণে ভালো মতো ক্লিয়ার দেখতে পাচ্ছি না ফেশিয়াল এক্সপ্রেশন। আচ্ছা, তাহলে সেকেন্ড রো ডান। তারপর হচ্ছে থার্ড রো। থার্ড রোতে সব কিছুই আছে। সো থার্ড রোতে হচ্ছে টিডি 3, টিডি ক্লোজ, না
এটা তো আপনারা আগে থেকে শিখে আসতে হবে, এটা তো হবে না এইভাবে। শোনেন, আপনাদের ইলেকট্রনিক ডিভাইস না, আমার সিএসসি পড়ার পর থেকে চশমা লাগছে না, আমার ইন্টার থেকে চশমা লাগছে, সো আই ক্যান্ট সে। আচ্ছা, তারপর হচ্ছে টিআর। এখন হচ্ছে ফোর্থ রো, এইটার মধ্যে এসে আবার সেম 4DZ, তাহলে 4D অ্যাজ ইউজুয়াল হবে জেড হচ্ছে আপনার কি আবার দুইটা রো স্প্যান করে আছে, সো টিডি রো স্প্যান 2 জেড টিডি টিআর ক্লোজ। তারপরে থার্ড রোতে আছে হচ্ছে আবার টিআর, যদি সরি ফিফথ রোতে যদি ধরি তাহলে টিআর টিডি হচ্ছে আপনার 5, তারপরে টিডি না, মার্কসও এরকম থাকবে। সেমই তো, কিছুটা না ওইরকমই, জাস্ট ওইখানে একটু অবশ্যই বাড়বে, এটা তো আপনার ইন্টার লেভেলের, তাই না? আপনারা কি ইয়া করেছেন সবাই, আইসিটি কোর্স পেয়েছেন? আপনারা কি করছেন? ইন্টার আপনারা ছিলেন, মানে আপনারা পাইছেন, সেই জন্য আজ করতেছি না। করোনার পর থেকে তো ঝামেলা স্টার্ট হয়েছে না, যে দেখা যায় আইসিটি আর এইচটিএমএল-এর ইয়াটা থাকে না কোর্স। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, যাক ভালো তো। এই হচ্ছে আপনাদের টেবিল, আজকে এই পর্যন্ত থাকবে। এখন আমি আপনাদের একটা টেবিল করতে দিই না, একটা করেন, সমস্যা কি করেন, তাহলে আপনাদের ভুল কোথায় বুঝতে যদি সমস্যা হয় তাহলে সেটা বেড়ে যাবে। ছোট দিই, ছোট দিই, হ্যাঁ হ্যাঁ, দুইটা, হ্যাঁ দুইটা দিই, কারণ আপনাদের অনেকেরই দেখবো যে পরীক্ষার খাতায় রো স্পেন নিয়ে ঝামেলা করে বসে আছে। এখনই করেন, বসেই তো আছেন, 3:30টায় শেষ না ক্লাস, এখনো 15 মিনিট বাকি। দুইটা পার্সনের একটা প্রজেক্ট আর একটা না, বড় হবে কেন? না বড় না, বড় কোথায়? আমি ভ্যালু ধরেন 1 2 3 4 5, এই তো বড় না, আগেরটা বেশি বড় ছিল, রো কলাম বেশি ছিল, জাস্ট রুলটা সেম, মানে রো স্প্যান কলাম স্প্যান দুইটা যাতে থাকে এটা ইউজ করা যাতে লাগে এর জন্য দিয়েছি। না করতে পারলে হোমওয়ার্ক, যারা করতে পারবেন তারা, আপনি যদি না করতে চান হোমওয়ার্ক করে নিয়ে আসেন, সমস্যা নেই।